সে আমার দিকে একবার তাকিয়ে মুচকে সে গাড়ি স্টার্ট করে আবার প্রচণ্ড গতিতে ছুটল। আমি আর চোখে তাকিয়ে দেখলাম ছেলেটার দিকে। এত সুন্দর মানুষ আমি জীবনও দেখিনি। এ হয়তো কোনো মুঘল আমলের রাজকুমার। ছেলেটা একটু হেসে বলল, আমি মুঘল আমলের কোনো রাজকুমার না ভাই, আমাকে নিয়ে বেশি কৌতূহল দেখিও না। আমি শকড হয়ে গেলাম। সে আমার মনের কথা শুনতে পাচ্ছে। তার মানে সে মানুষ না, তাহলে মেয়েটাও কি অন্য কিছু? আমি পেছনে তাকিয়ে দেখলাম সে ফাইনার মাথা চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। আমি আস্তে করে বললাম, ভাই কে আপনি? সত্যি করে বলেন তো। ছেলেটা হাসি দিয়ে আমার কথা জবাব না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলো, তা জিয়াদ, আজকে কয়জনকে মাথা ছাড়া দেখলে? আমি যেন আরও অবাক হয়ে গেলাম। তার মানে সে আমার গোপনীয়তা সম্পর্কে জানে। সে কোনো সাধারণ কেউ নয়। আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমাকে কিছু বলতে না দেখে সে বলল, ভয় পেও না, আমাকে বন্ধু ভাবতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কিছু বললাম না, শুধু মুখে একটা শুকনো হাসি দিলাম। কিছুক্ষণের মাঝে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। তাড়াতাড়ি ফাইনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। আমি এবং তারা দুজনেই বাইরে অপেক্ষা করতে লাগলাম। ডাক্তার এসে বলল, এটা তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে, পুলিশকে জানাতে হবে আমাদের, না হলে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। আমি দাঁত চেপে আগের গলায় বললাম, ওর বাবা পুলিশ কমিশনার জাহাঙ্গীর সাহেব, যদি আপনাদের বিনা চিকিৎসা কারণের কিছু হয়ে যায় তাহলে আপনাকে জেলে নিয়ে ডাক্তারগিরি পিছন দিয়ে বের করবে। এটা শুনে ডাক্তার খুব ভয় পেয়ে বলল, আমি এখনই দেখছি স্যার, আমি ট্রিটমেন্ট করছি, দয়া করে রাগ করবেন, আপনি শান্ত হন। এই বলে তাড়াহুড়া করে ডাক্তার চলে গেল। আমি এবার এসে তাদের দুজনের সাথে বসলাম। ছেলেটা আমার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, ফাইনার কিছু হবে না। আমি অনুভব করলাম তার হাত অনেক ঠান্ডা। হাসপাতালে আরও অনেক মানুষ ছিল। রোগীর সাথে আসা আত্মীয় স্বজনরা বসে বসে ঝিমোচ্ছে। আমি কিছু বলবো এমন সময় মেয়েটা বলল, জিয়াদ, তুমি তো মানুষের মৃত্যুর আগে দেখতে পাও সে মারা যাবে, তাহলে বলো তো এখানে এত মানুষের মাঝে কেউ আজকে মারা যাবে কিনা? আমি সেদিকে তাকিয়ে সবার দিকে চোখ বোলালাম। এ কি, কারোর ঘাড়ে মাথা নেই সেখানে? এত মানুষ একসাথে মারা যাবে কিভাবে? আমি দাঁড়িয়ে গেলাম এক ঝটকায়। আমার চোখে মুখে ভয়ানক আশঙ্কা দেখে মেয়েটা বলল, কি হলো জিয়াদ, কেউ কি মারা যাবে এখানে? আমি আমতামতা করে বললাম, এখানে সবাই মারা যাবে, শুধু আপনি আর ভাইয়া ছাড়া। কিন্তু কিভাবে? ছেলেটা বলে উঠল, তার মানে হাসপাতালের কোনো কারণে ধসে পড়বে কিছুক্ষণের মাঝে, আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে ইমিডিয়েটলি। এটা শুনে আমি দৌড়ে গেলাম ইমার্জেন্সির দিকে। গিয়ে দেখলাম সেখানে থাকা ডাক্তার নার্সদের কারোর ঘাড়ে মাথা নেই। ফাইনার মাথা আধা ব্যান্ডেজ করা হয়েছে মাত্র। ফাইনার ঘাড়ে মাথা আছে, তার মানে সে বেঁচে থাকবে। আমি আবার দৌড়ে গেলাম তাদের কাছে। আপনারা কিভাবে জানেন যে হাসপাতাল ধসে পড়বে? আমি এত মানুষের মৃত্যু একসাথে আর কখনো উপলব্ধি করিনি। তার চেয়ে বাজে ব্যাপার, আমি চাইলে তাদেরকে বাঁচাতে পারবো না। আসলে আপনারা কারা, সত্যি করে বলেন। ছেলেটা এবার আমার মুখের দিকে এক হাসি দিয়ে বলল, আমি গালিব, আরও হচ্ছে আফরিন। শুনলাম তুমি নাকি আমাদেরকে খুঁজছো, তাই আমরা নিজেই চলে এলাম। এটা শুনে আমি মুখে হাত দিয়ে পিছিয়ে গেলাম। এটা আমি কি শুনছি? যাদেরকে আমি খুঁজছি তারা নিজেরা আমাকে খুঁজে নিয়েছে। খুশি হব নাকি অবাক হব ভেবে পাচ্ছি না। আমি তোতলানো কণ্ঠে বললাম, বাবা, আপনারা সত্যি আমার সামনে নাকি আমি স্বপ্ন দেখছি? গালিব ভাই আমার মাথায় টোকা দিয়ে বলল, এটা বাস্তবের চেয়ে বাস্তব বেশি। এখন তাড়াতাড়ি ফাইনাকে নিয়ে এসো, আমাদের বের হতে হবে এখান থেকে, যে কোনো সময় এটা ধসে পড়তে পারে। আমি তো তোমার ঘাড়েও মাথা দেখতে পাচ্ছি না এখন। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি মাথায় হাত দিলাম। আফরিন আপু হাসিতে বলল, সে মজা করছে পাগল, ভয় পেও না, যাও ফাইনাকে নিয়ে আসো। আপনি পারেনও গালিব ভাইয়া। আমি দৌড়ে চলে গেলাম ইমার্জেন্সিতে ফাইনাকে নিয়ে আসতে। গিয়ে দেখলাম মাথাবিহীন ডাক্তার ফাইনার ব্যান্ডেজ কমপ্লিট করে চেয়ারে বসে প্রেসক্রিপশন লিখছে। ততক্ষণে ফাইনার জ্ঞান ফিরে এসেছে। আমাকে দেখে ফাইনা বলল, জিয়াদ ভাইয়া, আপনি কোথায় ছিলেন? দেখেন না, ডাক্তার বলছে আমাকে নাকি 2টা সুই দিবে। আমার অনেক ভয় লাগে সুই খেতে। আমার বদলে আপনি খেয়ে নিন না প্লিজ প্লিজ। আমি বললাম, সুই খেতে হবে না কারোর, আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে ফাইনা। ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের তারা আছে, যেতে হবে, বাকিটা আমি সামলে নিব। ডাক্তার একটু রেগে বলল, এখনো পুরোপুরি ফিট না, ওকে হাসপাতালে রেস্ট করতে দিন কিছুক্ষণ, আর বাকিটা আপনি সামলে নেবেন। মানে ডাক্তারকে আমি না আপনি? আমি বললাম, ধুর মশাই, রাখেন আপনার ফিট আনফিট, এখান থেকে না গেলে চিরতর আনফিট হয়ে যেতে হবে এখন আপনাদের সাথে। আর আমি একজন ছোটোখাটো ডাক্তার, উম্মা দিয়ে গার্লফ্রেন্ডের জ্বর, পেটে ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, এমনকি ডায়রিয়া পর্যন্ত ভালো করে দিতে পারি। এরপর ফাইনাকে চোখের ইশারায় বললাম, এখানে থাকলে আমরাও মারা যাব, যেহেতু ফাইনা জানে আমি মৃত্যুর আগাম বার্তা পাই। ফাইনা বেড থেকে নিজে নিজে নেমে বলল, আমি সম্পূর্ণ ফিট ডাক্তার সাহেব। এই বলে আমার হাত ধরে বেরিয়ে পড়লো ইমার্জেন্সি থেকে। সেখানে থাকা ডাক্তার নার্স সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। মানুষগুলোর জন্য অনেক মায়া লাগছে। একটু পরে তাদের মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবে।
অথচ তারা জানি না, আমি জেনেও তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কারণ এদের ভাগ্য যেই সত্তা লিখেছে সে আমারও সত্তা, তাই আমি তার বিরুদ্ধে যেতে পারি না। এই জন্যই কোনো এক মহাপুরুষ বলেছিল, ভবিষ্যৎ বলতে আমি শুধু মৃত্যুকেই মানি, কারণ এটা নিশ্চিত। ফাইনাকে নিয়ে দৌড়ে চলে গেলাম গালিব ভাইদের কাছে। আমাদের আসতে দেখে অপেক্ষা না করে তারাও আমাদের সাথে দৌড়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। হাসপাতালের মেইন গেটে আসার পর হালকা কাঁপুনি দিয়ে উঠল সব কিছু। মনে হচ্ছে যেন ভূমিকম্প হতে চলেছে। কাঁপুনির গতি তীব্র হচ্ছে ধীরে ধীরে। আমরা বুঝতে পারলাম এখনই এই হাসপাতাল ধসে পড়বে। আরও জোরে দৌড়ে হাসপাতাল থেকে নির্দিষ্ট দূরত্বে চলে এলাম আমরা 4 জন। একটু পরেই বিকট শব্দ করে হাসপাতালটা পুরোপুরি ধসে পড়ল, আর সেখানে থাকা সকল মানুষ এক নিমিষে মারা গেল। ফাইনা বলল, বড় বাচ্চা বেঁচে গেলাম। জিয়াদ ভাইয়া, তোমরা যদি এই ক্ষমতাটা না থাকতো তাহলে আজকে আমিও ধ্বংসস্তূপের নিচে থাকতাম। কিন্তু এই ভাইয়া আর আপুটা কে? তাদের তো চিনলাম না। আমি বললাম, আমার ক্ষমতার জন্য বেঁচে গিয়েছে এটা ভুল কথা। সত্যি হলো এখানে তোমার মৃত্যু লেখা ছিল না, তাই মরনি। আর আমি তোমাকে বলেছিলাম না আমি কাউকে খুঁজছি, এরাই হলো তারা, গালিব ভাইয়ের আফরিন আপু। তারা সময় মতো না আসলে তোমাকে বাঁচানো যেত না। ফাইন একটু ভয় পেয়ে আমার হাত চেপে ধরে বলল, তার মানে উনি কি সেই জিন রাজকুমার? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। গালিব ভাই বলে, ভয় পেও না, আমি খুবই গাধা টাইপের একজন জিন। এই যে ওনাকে দেখছো, সে আমার বাবার বৌমা আফরিন। সে তোমাদের মতো একজন মানুষ। আমাদের মিল অসম্ভব জেনেও তাকে গাধার মতো ভালোবেসেছি। না তাকে কখনো আপন করে পাবো, আর না কখনো তাকে ছুঁয়ে দেখতে পারবো। আমার তো সারা জীবন বাপ্পারা জয়ী কাটিয়ে দিতে হবে। আফরিন এসে বলল, ফালতু কথা বলবেন না তো। আমি কি আপনাকে জোর করেছিলাম নাকি আমাকে ভালোবাসার জন্য? আপনি নিজেই নিজের পায়ে কোরাল মেরেছেন। আপনাদের জগতে এত এত সুন্দরী পরি থাকতে আমার পিছনে কেন পড়েছেন? গালিব ভাই বলল, সেটা আমার কি দোষ? তোমার পিছনে আমার খুব ভালো লাগে তাই পড়েছি। এই বলে জিব্বায় কামড় দিয়ে আমার আর ফাইনের দিকে তাকিয়ে, উপস, গলতি সে মিস্টেক হো গয়া। আফরিন ডেকে বলল, এই পিচ্ছি পোলাপানের সামনে এসব কি বলছেন আপনি? বাসায় গিয়ে নেই আজকে আপনাকে উল্টো করে ঝুলিয়ে পেটাবো আমি। বুদ্ধিশুদ্ধি একদম গেছে। গালিব ভাই বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে ওটা। আর যদি উল্টো করে পিটাতেই চাও তাহলে আগেই সিগন্যাল দিও, আমি প্যান্ট পরে নিব। লুঙ্গি পরা থাকলে আবার সমস্যা হয়ে যাবে, ইজ্জতের ব্যাপার। আফরিন আরও ডেকে বলল, একদম চুপ, এখন কাজে কথা আসি। জিয়াদার আমি একই রহস্যে আটকে আছি। এখন আমাদেরকে বলো, তুমি স্বপ্নে সেদিন কি দেখেছিলে হাবিত্রা সম্পর্কে? আমি বললাম, সেদিন স্বপ্নে দেখছিলাম হাবিত্রাকে ডেভিল নামের একটা 2 সিংওয়ালা শয়তান জবাবদিহিতা করছে। তার জন্যই নাকি আপনাকে তারা স্বীকার করতে পারিনি। হাবিত্রাই নাকি তাদের পরিকল্পনায় কাবাব মেয়ে হাড্ডি হয়েছিল। আফরিন আপু এটা শুনে গালিব ভাইয়ের দিকে তাকালো। গালিব ভাই বলল, তার মানে কফিনটা সেদিন হাবিত্রা রেখে যায়নি, বরং তারা রেখে গিয়েছে যারা তোমাকে চায়। তারা অন্য কিছু। হাবিত্রা যেহেতু তাদের কাছে অসহায়, তাহলে তারা নিশ্চয় অনেক শক্তিশালী। কিন্তু তারা তোমার কাছে কি চায়? আমি বললাম, আফরিন আপুর কাছে তারা কী চায় সেটা যেমন অজানা, আমার কাছেও তারা কি চায় সেটা অজানা। আজ 19 বছর ধরে ব্ল্যাক ফ্রাইডেতে বাবার কবরে পানি দিয়ে যাচ্ছি। কী জন্য এটা করছি তাও জানি না। সামনের মাসের 13 তারিখে ও শুক্রবার। মা বলেছে সেদিন কিছু হতে চলেছে, তার আগে আমাদের এসব রহস্য ভেদ করতে হবে। গালিব ভাই বলে, তাহলে এখন আমাদের একটা জায়গায় যেতে হবে, সেখানে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। আমি আমার বাবাকেও খবর পাঠিয়ে দিয়েছি, সেও সেখানে থাকবে। ততক্ষণে সেখানে অনেক পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের কর্মী এসে হাজির হয়েছে। আমরা সেখান থেকে চলে যাব এমন সময় হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে একটা বৃদ্ধ মহিলাকে লাঠি ভর করে এগিয়ে আসতে দেখলাম। গালিব ভাই বলে, দেখো, শয়তান এখানেও এসে হাজির, এটা হাবিত্রা। আমি বললাম, হ্যাঁ, এইটাই সে বৃদ্ধা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু সে এখানে কি করছে? সে লাঠি ভর দিয়ে কাঁপতে কাঁপতে এসে বলল, আজকে তো বেঁচে গেলি, কিন্তু খুব তাড়াতাড়ি তোরা সবাই মরবি। গালিব, তুমি আমাদের জাতি, আমাদের রাজকুমার, তাই তারা চায় তুমি এইসব থেকে দূরে থাকো। ওদের সাথে থাকলে তোমাকেও মেরে ফেলবে তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই তুমি এখান থেকে চলে যাও। গালিব ভাই একটু ভেবে বলল, আচ্ছা সেটা না হয় চলে যাব, কিন্তু তারা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? হাবিত্রা হাসতে হাসতে বলল, হ্যাঁ, তো তাড়াতাড়ি তাদের পরিচয় জানতে চাচ্ছ? সময় হলে ঠিক জানতে পারবে। এখন আমাকে তারা যার জন্য পাঠিয়েছে সেটাই বলতে এলাম। রাজকুমার গালিবকে তারা মারতে চায় না, কিন্তু আফরিন আর জিয়াদের বেঁচে থাকার কোনো চান্স নেই। আফরিন বলল, আমরা তো ভেবেছিলাম আপনি সব কিছুরই মূল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আপনারও বাপ আছে। তাহলে আর কি করার, গালিব ভাই আপনি চলে যান এখান থেকে, আমরা সামলে নিব, তাই না জিয়াদ?
হ্যাঁ আপা, অবশ্যই। যারা সবসময় মৃত্যুর সাথে নিয়ে ঘুরে বেড়ায় তাদের আবার মৃত্যুর ভয় কিসের? আমরা দেখে নিব যা হয়। হাবিতরা আবার অট্টহাসিতে মেতে উঠল। এই দেখে ফাইনাল চিৎকার করে বলল, ওই ব্যাটারি ফোলা বাটন ফোন। এভাবে হাসলে যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবেন তো। আপনি জিন হয়ে বাংলাতে আসছেন কেন? আপনি আসবেন আপনাদের নিজস্ব ভাষায়। এটা শুনে আমরা সবাই ফাইনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। এই মেয়ের এত সাহস কবে হলো? হাবিতরা হাসি বন্ধ করে তার কপালে হাত দিল এবং সেই তৃতীয় চোখের রূপ ধারণ করে এবার ভয়ঙ্কর গলায় বলল, আমার সতর্ক করার কথা ছিল গালিবকে, আমি সেটা করেছি, বাকিটা তোদের ব্যাপার। এই বলে হাবিতরা আবার সেই ধ্বংসস্তূপের দিকে চলে গেল এবং উধাও হয়ে গেল। আফরিন বলল, গালিব ভাই, আপনি কি তাহলে চলে যাচ্ছেন? গালিব ভাই বলল, হ্যাঁ, আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তো আর তোমাদের সাহায্য করা যাবে না। আমি তিন চোখওয়ালা জিনদের পরবর্তী রাজা, তাই আমার বেঁচে থাকতে হবে। এটা শুনে আমাদের সবার মন খারাপ হয়ে গেল। বিশেষ করে আফরিন আপুর চেহারাটা কালো হয়ে গেল। মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে তার চোখ থেকে। গালিব ভাই বলল, তাহলে চলো তোমাদের শেষবারের মতো বাসায় পৌঁছে দেই, কালকে থেকে তোমরা নিজেরাই যা করার করবে। সবাই গাড়িতে উঠে বসলাম। এখন রাত 3টা বাজে। কারোর মুখে কোনো কথা নেই। আফরিন আপু বাইরের দিকে তাকিয়ে আছে এক মনে। কারো কোনো খেয়াল নেই গালিব ভাই আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়ি কষে ব্রেক করলো। আমাদের সবার সম্মতি ফিরে এলো। এটা কোথায় এসেছি? চারিদিকে শুধু জঙ্গল আর গাছপালা। আমি একটু ভালো করে খেয়াল করে দেখলাম, আরে এটা তো সেই জায়গা যেখানে সেই মহিলা তার বোবা বাচ্চা নিয়ে থাকে। গালিব ভাই গাড়ি থেকে নেমে সবাইকে নামতে বলল। আফরিন আপু তখনও বুঝতে পারিনি আমরা কোথায় এসেছি। গালিব ভাই আফরিন আপুর সামনে গিয়ে তার মাথায় টোকা দিয়ে বলল, হুশে আসো। আফরিন আপু এবার চারিদিকে তাকালো আর দেখলো এটা সেই জায়গা যেখানে সে আগেও এসেছিল সেই বাচ্চাকে অনুসরণ করে। গালিব ভাইয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সে বলল, মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য কি তোমাকে ভালোবেসেছি? আমার মুখের কথা বিশ্বাস করে নিয়ে নিজের সুন্দর মুখটাকে বাতাস লিখা বেলুনের মতো করে রাখছো। আমি তো সবসময় চেয়েছি আমার ছায়ার পাশে আরেকটা ছায়া হোক, যার প্রতি আমার এক আকাশ পরিমাণ মায়া হোক। আমি পেছন থেকে কাশিতে বললাম, কিন্তু ভাইয়া, আমি তো শুনেছি জিনদের নাকি ছায়া হয় না। গালিব ভাই বলল, ধুর মিয়া, তুমি আমার রোমান্টিক মোডে 12টা বাজিয়ে দিলে। এটা তো একটা ডায়লগ ছিল। এখনই শাহরুখ খানের মতো হাত মিলাতে যাচ্ছিলাম, কিন্তু তুমি মাঝখানে সব ভেঙে দিলে। আমরা সবাই হেসে দিলাম গালিব ভাইয়ের কথা শুনে। আফরিন আপু বলল, হয়েছে আমার রোমান্টিক রাজকুমার, এখন বলেন আমরা আবার এখানে কেন আসলাম? গালিব ভাই একটু পেছনে সরে গিয়ে তার 2 চোখ বন্ধ করে দিল। সাথে সাথে তার কপালে তৃতীয় চোখ ভেসে উঠল। এরপর মুখ উপরে তুলে নেকড়ের মতো কয়েকটা ডাক দিল। আশেপাশে বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে। গাছপালা সব দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে মনে হলো। হঠাৎ আশেপাশ থেকে অনেক পরিমাণে সাদা রঙের আলোর ন্যায় অবয়ব বেরিয়ে আসতে লাগলো। সবাই এসে গোলাকার হয়ে দাঁড়িয়ে পড়ল। ফাইনা তাড়াতাড়ি গিয়ে জিয়াদের হাত শক্ত করে ধরে রাখলো ভয়ে। আফরিন বলল, গালিব ভাইয়া, আপনি কি করছেন? এরা কারা? তখনই সেখানে আবির্ভাব হলো 3 চোখওয়ালা জিনদের রাজা তাবরিজ, মানে গালিব ভাইয়ের বাবা। উনি গিয়ে সেই অবয়বগুলোর মাঝখানে বসে পড়ল আসন করে। তারপর চোখের ইশারায় আমাদের তার সামনে গিয়ে বসতে বলল। আমরা ভয়ে ভয়ে গিয়ে তার সামনে বসলাম। গালিব ভাই এসে তার বাবার হাতে চুমু খেয়ে বলল, ধন্যবাদ রাজা, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। উনি গালিব ভাইয়ের মাথায় হাত রেখে একটা হাসি দিল এবং আমাদের সাথে বসতে বলল। গালিব ভাই এসে আমাদের পাশে বসল। হঠাৎ কুড়েঘর থেকে সেই মহিলা তার বোবা বাচ্চাকে নিয়ে বের হয়ে রাজার সামনে এসে হাঁটু গেড়ে বসে সম্মান জানিয়ে সেও আমাদের পাশে এসে বসল। গালিব ভাইয়া বলল, মহামান্য রাজা, আমরা জানতাম হাবিত্রা এসব কিছুর মূল, তাই আমরা শুধু হাবিত্রাকে দিয়েই ফোকাস করেছি এতদিন। কিন্তু আজ আমরা জানতে পারলাম হাবিত্রা না বুঝে আফরিনের পেছনে পড়েছিল। এর পেছনে অন্য কেউ আছে যে নাকি আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আপনার কাছে আমাদের জন্য কোনো উপদেশ আছে কি না? রাজা তাবরিজ গম্ভীর গলায় বলল, তারা শয়তানের উপাসক। তাদের সর্দারের নাম লুসিফার। তারা চায় আফরিন এবং জিয়াদকে মেরে শয়তানি শক্তি দ্বারা আবার পুনর্জন্ম করাতে। লুসিফার যদি তাদের সর্দার হয়ে থাকে তাহলে আমি তাকে খুব ভালো করে চিনি মহামান্য রাজা। সে সত্যি অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী। তার মেয়ে হিমালয়ার সাথে আমার পরিচয় আছে। হিমালয়া তো অনেক ভালো একটা মেয়ে। তাহলে ওর বাবা কেন এসব করবে? সেসব বাদ। এখন প্রশ্ন হচ্ছে যে আফরিন আর রিয়াদকে মেরে পুনর্জন্ম করাতে চায়, মানে বুঝলাম না, সেটা করে তার লাভ কি? রাজা তাবরিজ বলল, তাহলে শোনো ছেলে, লুসিফার আর 5টা জিনের মতো খুবই সাধারণ একজন জিন ছিল। ছোটবেলা থেকে সে রাজা হওয়ার স্বপ্ন দেখত,
কিন্তু রাজা শুধু তারাই হতে পারে যারা রাজবংশের রক্ত বহন করে। যেহেতু সে খুবই সাধারণ বংশ থেকে এসেছে, তাই বৈধ পথে সে কোনোদিন রাজা হতে পারবে না, এটা সেও জানত। তাই যত দিন যাচ্ছিল সে নিজেকে শক্তিশালী আর বুদ্ধিমান করে গড়ে তুলতে লাগলো। তারপর সে একটা পরিকল্পনা করলো, রাজা তাকে হতেই হবে। সে আলাদা একটা রাজ্য গঠন করলো তার কিছু অনুসারীকে সাথে নিয়ে। প্রথমে এটা সবার কাছ থেকে গোপন রেখেছিল তারা। যদি তখনকার রাজা এই সম্পর্কে জানতে পারত তাহলে তাকে মেরে ফেলত। গোপনে সে তার রাজ্যর সীমানা বাড়াতে লাগলো। দরিদ্র আর হতাশাগ্রস্ত জিনদের সে ধাক্কায় ফেলে তার অনুসারী বানিয়ে নিজেও শক্তিও বৃদ্ধি করেছিল। ধীরে ধীরে সবার চোখের আড়ালে সে একজন শক্তিশালী রাজা হয়ে উঠল। তখন তার অনুসারীর সংখ্যা অনেক, এমনকি তখনকার রাজার সৈন্যর চেয়ে তার সৈন্য সংখ্যা বেশি ছিল। তারপর একদিন সুযোগ বুঝে রাজার প্রাসাদে আক্রমণ করে রাজাকে মেরে সে সবার মাঝে একজন রাজা হিসেবে আত্মপ্রকাশ করল। ভয়ে সব জিনেরা তার আনুগত্য মেনে নিল। যারা তাকে মানতে চায়নি তাদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে। এই যে মহিলা এবং তার বোবা বাচ্চাকে দেখছ, তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছে। তবে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে এবং এই ফুটফুটে বাচ্চার জিহ্বা কেটে ফেলা হয়েছে। এমন আরও অনেক সাধারণ জিনের ওপর সে অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে দিনের পর দিন। আমরা সেই মহিলার দিকে তাকালাম। সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছে, তার চোখ থেকে অঝরে পানি ঝরছে। স্বামীকে হারানোর কষ্টটা আবার তার মাঝে জেগে উঠেছে। এইটুকু ফুটফুটে একটা বাচ্চার জিহ্বা কেটে ফেলেছে। কতটা জালিম হলে সেগুলো করতে পারে? রাজা তাবরিজ বলল, সেই ক্ষমতার শক্তি কোনোদিনও হারাতে চায় না। যেহেতু মানুষ এবং জিন মননশীল, তাই সে এমন কিছু করার চেষ্টা করছে যাতে সে অমর হয়ে যায়। আর এই জন্যই সে আফরিন এবং জিয়াদকে মেরে পুনর্জন্ম করিয়ে তাদের শরীরের সকল রক্ত চুষে খেয়ে নেবে। এতে করে সে অমরত্ব লাভ করবে। এই পর্যন্ত বলে রাজা তাবরিজ থামলেন এবং চোখ বন্ধ করে কিছু চিন্তা করতে লাগলেন। আমরা সবাই অবাক দৃষ্টিতে তার কথাগুলো শুনছিলাম। গালিভা বলল, লুসিফার তাহলে অমরত্ব লাভ করার জন্য এগুলো করছে। তার উদ্দেশ্য তো পরিষ্কার হলো, কিন্তু আফরিন আর জিয়াদি কেন, অন্য কেউ কেন না? রাজা তাবরিজ বলল, সেই প্রশ্নের উত্তর তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমি এর চেয়ে বেশি কিছু জানি না। এরপর রাজা তাবরিজ উঠে দাঁড়ালো, সাথে সেখানে থাকা সকল সাদা অবয়ব উঠে দাঁড়িয়ে গেল। আমরাও সবাই দাঁড়ালাম। রাজা তাবরিজ এসে এগিয়ে এসে গালিব ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, বাকিটা তুমি সামলে নিও, ওদেরকে একা ছেড়ে দিও না। তোমার দাদার আদেশ ছিল ওদেরকে রক্ষা করতে হবে লুসিফারের হাত থেকে। একটা কথা মনে রাখবে ছেলে, লুসিফারকে শক্তিতে কখনো হারাতে পারবে না, তাকে হারাতে হবে বুদ্ধি দিয়ে। তাই শক্তির চেয়ে বুদ্ধির দিকে বেশি খেয়াল রাখবে। এরপর সাদা অবয়বগুলো রাজা তাবরিজকে ঘিরে তোলে এবং তাকে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল সবাই। আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম। গালিব ভাই বলল, রাজার কাছে যে তথ্য ছিল সেটা সে আমাদেরকে জানিয়েছে। এখন বাকিটা আমাদের দেখতে হবে। এখন যেতে হবে আফরিনদের বাসায়, যেখানে সেই কফিনটা এখনও রাখা আছে। সে কফিনটা যেহেতু লুসিফারে রেখে যাওয়া, তাই সেখানেই কোনো না কোনো ক্লু পাবো আমরা। জিয়াদ ফাইনার হাত ধরে বলল, তুমি এখান থেকে সোজা বাসায় চলে যাবে। তোমার বাবা মা তোমাকে না দেখলে চিন্তা করবে, আর আমি চাইনি এসবের মাঝে জড়িয়ে তোমার কোনো ক্ষতি হোক। ফাইনা বলল, না না, আমি বাসায় যাব না, আমি আপনাদের সাথে থাকতে চাই। প্লিজ আফরিন আপু, তুমি কিছু বলো না, আমি থাকতে চাই তোমাদের সাথে। আর আমার অনেক সাহস আছে, আমি তোমাদের সাহায্য করতে পারবো। আফরিন আপু বলল, ঠিক আছে, তুমি আমাদের সাথেই থাকবে। এতদূর যেহেতু এসে গেছো, এখন থেকে ফিরে যাওয়া ঠিক হবে না। জিয়াদ বলল, না না আপু, ওর বাবা জানলে আমাদের সবাইকে গুলি করে মারবে। গালিবা বলল, কিছুই হবে না, ফাইনা আমার সাথে আসবে, বরং একা থাকলে ওর ক্ষতি হবে। এখন ইতিমধ্যে একবার আক্রমণ হয়েছে ওর উপরে, আবার সুযোগ পেলে তারা ফাইনাকে মেরে ফেলবে। তারপর জিয়াদ মেনে নিল। সেই মা এবং বোবা বাচ্চাও তখনও সেখানে দাঁড়িয়েছিল। গালিব ভাই তাদের সামনে গিয়ে বলল, আপনার স্বামীর জন্য আমরা সবাই শোকাহত, চিন্তা করবেন না, আমরা লুসিফারের কাছ থেকে তার শক্তি এবং ক্ষমতা দুটোই কেড়ে নেব। মহিলা বলল, আমার নাম কান্তা, আমি আমার ছেলেকে নিয়ে তোমাদের সাথে থাকতে চাই। লুসিফার আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, তোমরা তার সাথে লড়াই করতে যাচ্ছ। আমি কিভাবে এখানে একা বসে থাকব? আমি আমার সব শক্তিতে তোমাদের সাহায্য করব। গালিবা বলল, ঠিক আছে কান্তা বাবু, তাহলে ঠিক সময় চলে আসবেন, আমরা আপনার অপেক্ষায় থাকব। তারপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। এখন উদ্দেশ্য আফরিনদের বাসা। গালিব ভাই এক মনে গাড়ি চালাচ্ছে। আফরিন আপু বলল, লুসিফারের মেয়ে হিমালয়ার সাথে আপনার কিভাবে পরিচয়? তার সাথে আপনার কি সম্পর্ক, সব বলেন আমাকে। গালিব ভাই বলল, এই জন্যই তোমাদেরকে মেয়ে মানুষ বলে। এত এত কথার মাঝে এখনও সেই কথাটা মাথায় রেখেছ?
যে হিমালয়কে আমি কিভাবে চিনি। আফরিন আপু বলল, চুপ, বেশি কথা না, যা জিজ্ঞাসা করছি তা বলেন। হিমালয়ার সাথে আপনার সম্পর্ক কি? আচ্ছা, সে কি দেখতে অনেক সুন্দরী? মানে আমার চেয়ে বেশি? প্লিজ বলেন না। গালিব ভাই হাসতে হাসতে বলল, হ্যাঁ, অনেক সুন্দরী। ও রূপের আলো দিয়ে মরুভূমিতে হারিয়ে যাওয়ার সেই ছোট্ট সুইটাও খুঁজে পাওয়া যাবে। ওর সাথে আমার গভীর সম্পর্ক আছে। ভাবছি লুসিফারের সাথে লড়াই না করে তাকে শ্বশুর হওয়ার প্রস্তাব দিব। এই বলে গালিব ভাই আফরিন আপুর দিকে তাকালো। দেখলো আফরিন আপু তেলে বেগুনে জ্বলে উঠছে। তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে সাপের মতো ফোঁসফোঁস করছে। গালিব ভাই পেছনে আমাদের দিকে তাকিয়ে বলল, ডিপ জলের ছোট খালা রেগে গিয়েছে জিয়াদ, সাবধানে থেকো। এটা বলার সাথে সাথে আফরিন আপু গালিব ভাইকে কিল ঘুষিয়ে মারতে মারতে বলল, কুত্তা, বিলাই, প্যাঁচা, হনুমান, বান্দর, ডিমের বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের পাখনা, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। আমি ডিপ জলের ছোট খালার ওই শয়তানের বোনের রূপ একদম বেয়ে বেয়ে পড়ে। গাড়ি থামা, আমি তোর সাথে যাব না, আমি নেমে যাব। আমরা সবাই হেসে দিলাম। গালিব ভাই হাসতে হাসতে বলল, আমি যখন মুভি বানাবো তখন তোমাকে দাজ্জাল শাশুড়ির ক্যারেক্টারটা দিব, সেই মানাবে। আফরিন আপু আরও রেগে গেল। এবার গালিব ভাই হাত বাড়িয়ে আফরিন আপুর গালে রেখে বলল, তোমার সৌন্দর্যের সাথে কারো তুলনা হয় না পাগলি। হিমালয়া শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করেই সে হারিয়ে যায়, আর কখনো তাকে দেখিনি। কিন্তু ওর বাবা লুসিফার যে এমন কিছু করবে সেটা ভাবতে পারিনি। আমিও জানতাম ওরা খুব সাধারণ জিন, তাই ওকে নিয়ে বেশি চিন্তা করো না। ওর সাথে দেখা হলে আমি তোমাকেই ভালোবাসবো। আফরিন আপু অভিমানী স্বরে বলল, থাক, হয়েছে হয়েছে, সব জানা আছে। ফাইনা পেছন থেকে বলল, আচ্ছা ভাইয়া, আপনি যে মুভি বানাবেন সেটার নাম কি হবে? সেখানে আবার কি কোনো ক্যারেক্টার থাকবে? গালিব ভাই বলল, নাম তো কয়েকটা ঠিক করেছিলাম, কিন্তু আফরিন সেটা পছন্দ করেনি। এখন আরেকটা ঠিক করেছি, এটা নিশ্চয়ই আফরিনের পছন্দ হবে। সেখানে না হয় তোমাকে হিরোইনের বাল্যকালের রোল দিব। নাম কি রাখছেন শুনি? গালিব ভাই বলল, লিভার টাচিং প্রেম। এটা শুনে এবার আফরিন আপু হেসে দিল আমাদের সাথে আর বলল, আপনি আসলে একটা পাগল। কথা বলতে বলতে অবশেষে আমরা আফরিন আপুদের বাসার সামনে চলে এলাম। তখন সকাল হয়ে গিয়েছে। গালিব ভাই বলল, তোমরা নেমে এখানে দাঁড়াও, আমি গাড়ি পার্ক করে আসছি। আমরা সেখানে নেমে দাঁড়ালাম। গালিব ভাই গেল গাড়ি রেখে আসতে। তখন আফরিন আপু বলল, ওই যে দেখছো জানলাটা, আমার বাবা ওই রুমেই থাকতো। ওই রুম থেকে সব কিছু শুরু হয়েছিল। আমি আর ফাইনা উপরে তাকালাম সেই জানালার দিকে। মনে হলো যেন জানালার কাছ থেকে একটা ছায়া দ্রুত সরে গেল। আমি ফাইনার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করলাম সেও এটা দেখেছে কিনা। ফাইনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি বললাম, আফরিন আপু, ওই রুমে এখনো কিছু আছে, আপনি কি কিছু দেখতে পেয়েছেন? আফরিন আপু বলল, কই না তো, আমি তো কিছু দেখিনি। কি দেখেছো তোমরা? আমি বললাম, সেখানে একটা ছায়া ছিল জানালার পর্দার ওপাশে, আমরা তাকাতে সেটা সরে গেল। আফরিন আপু একটু চিন্তিত হয়ে বলল, তাহলে চলো যাই উপরে। গালিব ভাই আসুক, গাড়ি রেখে আমরা আগে গিয়ে দেখি কিছু পাই কিনা। এই বলে আফরিন আপু বিল্ডিংয়ে প্রবেশ করলো। আমরা দুজনে তাকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে উঠছি। বিল্ডিংয়ের ভিতরে কেমন যেন একটা ভাবসা গরম ছড়িয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমাদের। আফরিন আপু বাসার মেইন গেটের তালা খুলে সেখানে প্রবেশ করলো। আমরা তাকে অনুসরণ করলাম। বাসার ভেতরটা ঘিটঘিটে অন্ধকার, অথচ বাইরে তো এখন দিনের বেলা। আফরিন আপু বলল, নড়াচড়া করো না, এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি দেখছি বাসার বিদ্যুৎ আছে কিনা। এই বলে আফরিন আপু লাইটের সুইচ খুঁজতে লাগলো। আমরা দাঁড়িয়ে আছি। আমি বললাম, ফাইনা, তুমি যদি হিমালয়ের মতো সুন্দরী হতে তাহলে এখন লাইট জ্বালানো লাগতো না, তোমার রূপের আলোতেই ঘর আলোকিত হয়ে যেত। ফাইনা বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, নাহলে আপনার ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খাবো। তখনই পেছন থেকে আমার ঘাড়ে একটা ঠান্ডা হাত পড়ল। আমি বললাম, কি ব্যাপার ফাইনা, তোমার হাতে তো ঠান্ডা কেন? কার থেকে হাত ছাড়াও। ফাইনা বলল, কি বলছেন, আমার হাত তো ঠিকই আছে, আর আমি আবার কখন আপনার কাঁধে হাত রাখলাম? এবার আমি একটু ভয় পেলাম। হাতটা ধীরে ধীরে আমার কাঁধ থেকে নেমে বুকের কাছে আসতে লাগলো। আমার সারা শরীরে শিহরণ দিয়ে উঠল। আমি খপ করে ধরে ফেললাম। এ কি, এটা তো একটা লোমশ হাত। অনুভব করলাম আমার সারা হাতে অনেক পশম। আমি চিটকা মেরে ফেলে দিলাম। ফাইনা বলল, কি হলো, কথা বলছে না কেন জিয়াদ ভাইয়া, আপনি ঠিক আছেন? আমি কিছু বলতে যাবো একটা এমন সময় সে হাতটা পেছন থেকে আমার মুখ চেপে ধরল। আমি কথা বলতে পারছিলাম না, অনেক চেষ্টা করেও হাতটা সরাতে পারছিলাম। তখনই ঘরের লাইটটা জ্বলে উঠল। এবার সে হাত সরে গেল। আমি দম নিতে নিতে বললাম, এখানে কিছু আছে আপু, আমাকে মেরে ফেলেছিল সে। আফরিন আপু বলল, এখান থেকে সব শুরু হয়েছিল, তাহলে এখানে তো কিছু থাকবেই, তাই এখানে থাকাকালীন চারপাশে লক্ষ্য রাখবে আর সতর্ক থাকবে। এখন চলো কফিনটা দেখা যাক। যেই রুমে কফিনটা রাখা আছে আমরা সেখানে গেলাম। বারবার মনে হচ্ছিল পেছনে কেউ আছে।
কফিনটা খুব অদ্ভুত। আফরিন আপু আস্তে আস্তে গিয়ে কফিনের ঢাকনা ওঠালো। সেটা ওঠানো মাত্রই একটা পচা দুর্গন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়ল। আমি আর ফাইনা নাক চেপে ধরলাম, কিন্তু আফরিন আপুর ঠাঁই দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম কফিনের ভেতরে একটা লোকের পচা গলা লাশ। আফরিন আপু হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, বাবা। আমি আর ফাইনাও তার সাথে বসে পড়লাম। তার মানে এটা আফরিন আপুর বাবার লাশ। মনে হচ্ছে যেন অনেকদিন আগেই মারা গিয়েছে। হঠাৎ করে সেই পচা গলা লাশটা আফরিন আপুর গলা চেপে ধরল আর বলল, তুই এসেছিস মা? আফরিন আপুর গলা চেপে ধরেছে তার পচা গলা বাবার লাশটা। আমি দৌড়ে গিয়ে আফরিন আপুকে এক টানে তার হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসলাম। তখনই লাশটা কফিন থেকে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। ফাইনা এটা দেখে বমি করে দিল সেখানে। সে বলতে লাগলো, আমি তোকে নিতে এসেছি মা, চল আমার সাথে, সেখানে তোর মাও আছে, আমরা সুখে শান্তিতে থাকবো একসাথে। এগুলো বলে এগোতে লাগলো। আফরিন আপু চিৎকার করে বলছে, আমি কোথাও যাব না, চলে যাও এখান থেকে। আমি নাক চেপে ধরে তাদের দিকে তেড়ে গেলাম, কিন্তু আমাকে দূর থেকেই ফেলে দিল সে। এরপর আফরিন আপুর দিকে হাত বাড়ালে উদ্ভট একটা হাসি দিয়ে। তখনই সেখানে গালিব ভাই চলে এলো এবং তার হাতটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলল এবং তিন চোখওয়ালা রূপ ধারণ করে সিংহের মতো গর্জন করে উঠল। সে চিৎকার করতে করতে সেখান থেকে উধাও হয়ে গেল এবং যেতে যেতে বলল, আমি আবার আসবো, আমার মেয়েকে নিয়ে যেতে আবার আসবো। গালিব ভাই এসে আফরিন আপুকে এক থাপ্পড় লাগিয়ে বলল, বলেছিলাম না আমার জন্য অপেক্ষা করতে? কেন তুমি আগে এখানে চলে আসলে? এখন যদি তোমার কিছু হয়ে যেত? আমি তোমাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতে চাইনি, কারণ আমি জানি তারা আমার অনুপস্থিতিতে তোমাকে আক্রমণ করে বসবে। আর সেটাই হলো। এমন বেখেয়ালি কিভাবে হতে পারো তুমি? মন চাচ্ছে আরেকটা থাপ্পড় লাগাই। এই বলে হাত উঠালে আফরিন আপু কেঁদে দিয়ে গালিব ভাইকে জড়িয়ে ধরল আর বলল, সরি, আর এমন হবে না। হঠাৎ পাশের রুম থেকে একটা শব্দ কানে আসলো। আমি বললাম, ভাইয়া, ওই রুম থেকে একটা শব্দ কানে আসছে আমার, আপনারা কি শুনছেন? গালিব ভাই বলল, হ্যাঁ শুনেছি, ওটা আফরিনের বাবার রুম, ওখান থেকেই সব শুরু হয়েছিল, নিশ্চয়ই ওখানে কেউ আছে, চলো গিয়ে দেখা যাক। আমরা ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। আমি ফাইনের হাত শক্ত করে ধরে রাখলাম। আফরিন আপু প্রথমে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেলল। এরপর আমরা সেই রুমে প্রবেশ করে দেখলাম একজন লোক জানালার পাশে বাইরের দিকে তাকিয়ে আছে। আফরিন আপু কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, এটা কি তুমি? সেই লোকটা এবার ঘুরে আমাদের দিকে তাকালো। এ তো সে একটু আগে দেখা পচা গলা লাশটা, কিন্তু এখন সে সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ একজন মানুষ মনে হচ্ছে। আফরিন আপু কেঁদে দিয়ে বাবা বলে দৌড়ে যেতে চাইলে গালিব ভাই তাকে আটকে বলল, একটু দাঁড়াও আফরিন, দেখি এটা সত্যি আমার শ্বশুর ড্যাডি নাকি অন্য কেউ। এই বলে গালিব ভাই তার দিকে এগিয়ে গেল। সে কোনো কথা না বলে এখনো ঠাই দাঁড়িয়ে আছে। গালিব ভাই তার মুখের সামনে গিয়ে বলল, শ্বশুর ড্যাডি এতদিন পর কোথা থেকে নাজিল হলেন? নিজের মেয়েটাকে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে হাবিত্রার সাথে ভালোই সময় কাটাচ্ছেন মনে হচ্ছে। এবার সে একটু হাসিতে বলল, মেয়ে? কে মেয়ে? কার মেয়ে? আফরিন যদি আমার মেয়ে হতো তাহলে হাবিত্রার সাথে আমার চুক্তি কখনো ভঙ্গ হতো না, আমি আমার স্ত্রীকে ফিরে পেতাম, আর আমাকেও মরতে হতো না। আফরিন আপু কাঁদতে কাঁদতে বললে, এগুলো কি বলছো বাবা তুমি? আমি তোমার মেয়ে না? মানে মাথা ঠিক আছে তোমার? লোকটি এবার আফরিন আপুর দিকে এগিয়ে আসতে চাইলে গালিব ভাই তাকে থামিয়ে দিয়ে বলল, না না শ্বশুর ড্যাডি, যা বলার এখান থেকে বলেন। আফরিনের দিকে যেতে চাইলে আমাকে অতিক্রম করে যেতে হবে, আর সেটা আপনি পারবেন না। লোকটা আবারও হেসেতে বলল, হাবিত্রের সাথে চুক্তি হয়েছিল আমার 2 সন্তানের বিনিময়ে সে আমার স্ত্রীকে ফিরে দেব। আমিও তাড়াহুড়া বশতেতে রাজি হয়ে গিয়েছিলাম। আমার মনে ছিল না আমার তো মাত্র একটাই সন্তান, আফরিন তো আমার নিজের মেয়ে না, আর এই জন্যই হাবিত্রা আফরিনের আত্মা বশ করতে পারছিল না। আমি বুঝতে পেরেও চুপ ছিলাম তখন, কারণ হাবিত্রা যদি তখন জানতে পারে আফরিন আমার নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও আমি চুক্তি করেছি, তাহলে সে আমাকে মেরে ফেলবে। কিন্তু এটা গোপন করেও হাবিত্রার হাত থেকে আমি বাঁচতে পারলাম না। মৃত্যু আমাকে ধরেই দিয়ে দিল। আর এখন আমি কারোর ক্ষতি করার জন্য আসিনি, আমি এসেছি একটা সাহায্যের জন্য। এটা শুনে আফরিন আপু যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল। চোখের পানি মুছতে মুছতে কিছু বলার চেষ্টা করলো, শুধু ঠোঁট নাড়ল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। গালিব ভাই বলল, তাহলে আফরিনের সত্যিকারের মা বাবা কোথায়, আর আপনি আফরিনকে কোথায় পেয়েছেন? এবার আফরিন আপু চিৎকার করে বলল, থামো তোমরা, আমি আর এসব শুনতে চাই না, জানতে চাই না। তুমি আমার বাবা,
প্লিজ বলো যে এগুলো মিথ্যা বলেছো তুমি। নিজের মেয়েকে অস্বীকার করো না, আমি আর নিতে পারছি না। সে বলল, যদি সত্যি তুই আমার মেয়ে হইতি তাহলে এতদিনও তুইও তোর ভাইয়ের মতো হাবিবদার কাছে কুরবানি হয়ে যেতি। এটা বিশ্বাস করে নিয়ে যে আমি তোর বাবা না, আর তোর সত্যিকারের বাবা মাও এখনো জীবিত নেই, তার অনেক আগেই মারা গিয়েছে। আফরিন আপু কাঁদতে কাঁদতে বসে পড়ল ফ্লোরে। গালিব ভাই বলল, অনেক হয়েছে, আর একটা ফালতু কথা শুনতে চাই না। এখন বলেন, আপনি কি এগুলো বলতে এখানে এসেছেন, নাকি অন্য কোনো কারণ আছে? সে বলল, হাবিবরা আমাকে মেরে আমার মৃতদেহটা জঙ্গলে ফেলে রেখেছে, যেখানে তোমরা আমার ছেলেকে কবর দিয়েছিলে। দয়া করে আমাকে দাফন করে দাও, আমি মুক্তি চাই এসব থেকে।